প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। এই কামনা করে আজকের পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করছি। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাড়িৎচুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহের গুরুত্বপূর্ণ কিছু টপিকস। চলো আমরা পড়াতে চলে যাই। দিক পরিবর্তী প্রবাহের বেশ কিছু বিষয় থাকবে, তার মধ্যে আমরা প্রথমেই তড়িতের কিছু প্রাথমিক কথা বলে তারপরে সেখানে চলে আসতেছি। দেখো, এর আগে আমরা স্থির তড়িৎ চলতড়িৎ পড়েছি। সেইখানে চার্জ স্থির থেকে যে প্রভাব সৃষ্টি করে সেটাকে আমরা বলেছিলাম স্থির তড়িৎ, আর চার্জ গতিশীল হলে যে প্রভাব বিস্তারটা করে বা ক্রিয়া করে সেটি ছিল চলতড়িৎ। তো এটা চার্জ স্থির থাকবে না গতিশীল থাকবে। কিন্তু আজকে আমরা তড়িৎকে আরও অন্য দৃষ্টিকোণ থেকে দুইটা ভাগে ভাগ করব। দুইটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে সমপ্রবাহ, ইংরেজিতে যেটাকে বলে ডাইরেক্ট কারেন্ট, আর একটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ বা ইংরেজিতে বলে অল্টারনেটিং কারেন্ট। এটা কিসের ভিত্তিতে এই দুইটা ভাগে ভাগ করলাম? সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহ যদি কোনো মান বা দিকের পরিবর্তন না করে, অর্থাৎ সবসময় সমান থাকে, মানে সমান, তাহলে সেই তড়িৎ প্রবাহটাকে আমরা বলবো সমপ্রবাহ। যেমন এখানে আমরা একটা চিত্র দেখিয়েছি। আমরা সবসময় জানি স্বাধীন রাশি এক্স অক্ষের দিকে থাকে, তাহলে এখানে সময় এক্স অক্ষের দিকে দিয়েছি আর ওয়াই অক্ষের দিকে তড়িৎ প্রবাহ আই। তো এখানে গ্রাফটা যদি লক্ষ্য করি যে সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহটা কিন্তু কি বাড়েও নাই কমেও নাই, একটা নির্দিষ্ট মান পরিবর্তন। এখানে দেখ, একটা নির্দিষ্ট মান এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা গ্রাফের কিছু বৈশিষ্ট্য আগে থেকেই জানি যে একটি রাশির সাথে আরেকটি রাশি যদি বেড়ে যায় তাহলে গ্রাফ কিন্তু উপরে উঠে, একটা রাশির সাথে যদি আরেকটি রাশি কমে যায় তাহলে গ্রাফ কিন্তু নিচের দিকে আসে। আর যদি বৃদ্ধিও না পায়, হ্রাসও না পায়, সমানই থাকে, তাহলে কিন্তু সেটা প্যারালাল থাকে। তাহলে আমাদের সমপ্রবাহ এক গ্রাফটা হবে এরকম। তাহলে আমরা আবারও বলি, সমপ্রবাহ ইংরেজিতে বলে ডাইরেক্ট কারেন্ট, সংক্ষেপে ডিসি বলি আমরা। কারেন্ট ওভাবে সংক্ষেপে বলি এসি আর ডিসি, ডাইরেক্ট কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। তো ডাইরেক্ট কারেন্ট কী বলতেছি? সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের যদি মানের কোনো পরিবর্তন না হয়, দিকের কোনো যদি পরিবর্তন না হয়, তাহলে সেই তড়িৎ প্রবাহটাকে আমরা কি বলতেছি? সমপ্রবাহ। হ্যাঁ, সমপ্রবাহ বা এই ডাইরেক্ট কারেন্ট কোথায় আমরা বাস্তবে ইউজ করি কি না সেটাও আমাদের নলেজে রাখা দরকার। হ্যাঁ, দেখো, যে কোনো তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে যে আমরা বিদ্যুৎটা পাই সেটা হচ্ছে ডিসি কারেন্ট, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। যেমন আমাদের অনেক সময় ঘড়িতে যে আমরা ব্যাটারি ব্যবহার করি ওইখানে যে বিদ্যুৎটা, কিংবা আমার মোবাইলে যে ব্যাটারি ব্যবহার করি সেখানে যে বিদ্যুৎটা, কিংবা আমার দেয়াল ঘড়িতে যে ব্যাটারিটা ব্যবহার করি, এরকম যে কোনো ব্যাটারি বা তড়িৎ কোষে যে বিদ্যুৎ, সেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ। ওকে, আমরা দ্বিতীয়টাতে আসতেছি, দিক পরিবর্তী প্রবাহ। দিক পরিবর্তী কথা থেকেই বোঝা যাচ্ছে যে তড়িৎ প্রবাহ এই সময়ের সাথে সাথে দিকের পরিবর্তন করবে এবং সাথে সাথে মানেরও পরিবর্তন করবে, সেই তড়িৎ প্রবাহটাকে আমরা বলবো দিক পরিবর্তী প্রবাহ। গ্রাফটা লক্ষ্য করো, আমরা সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের পরিবর্তনটা এখানে লক্ষ্য করি। দেখা যাচ্ছে সময় এর পরিবর্তনের সাথে সাথে তড়িৎ প্রবাহ একবার বাড়তেছে, আবার কমতেছে, আবার বাড়তেছে, আবার কমতেছে। আমরা জানি যে কোনো গ্রাফ নিচ থেকে উপরে গেলে তাহলে আমরা বুঝি যে একটার সাথে একটা বাড়তেছে। তাহলে এখানে সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহ বাড়তেছে, আবার কমে যাচ্ছে, আবার বাড়তেছে, আবার কমে যাচ্ছে, এবং দিকও পরিবর্তন হচ্ছে, একবার উপর দিকে, আবার নিচের দিকে, আবার উপর দিকে। তাহলে এই যে দিক পরিবর্তী কারেন্ট, এটা ইংরেজিতে বলবো অল্টারনেট, মানে পর্যায়ক্রমে, পর্যাবৃত্ত প্রবাহ বলে এটাকে। এটা কিন্তু পর্যাবৃত্ত প্রবাহ হলে মানে পর্যায়ক্রমে বাড়তেছে, কমতেছে, বাড়তেছে, কমতেছে, এটা। হ্যাঁ, দেখো, এই যে আমরা সমগ্র বাংলাদেশে যে বাসা বাড়িতে আমরা বিদ্যুৎটা ব্যবহার করি, এটা কিন্তু এই অল্টারনেটিং কারেন্ট, দিক পরিবর্তী প্রবাহ মানে এসি। সারা বাংলাদেশে প্রত্যেকেই যে আমরা বাসায় তড়িৎটা ব্যবহার করতেছি, এছাড়া অফিস, আদালত, কলকারখানায় এই যে বিদ্যুৎটা, মূলত বাংলাদেশের 99% বিদ্যুৎ কিন্তু আমাদের কি এসি, অল্টারনেটিং কারেন্ট।
তোমাদের কি জানা আছে যে এই যে আমাদের বাসায় যে এই যে ফ্যান চলতেছে, লাইট চলতেছে, এই যে আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করতেছি, এটা সেকেন্ডে কয়বার ওঠানামা করে? এটা কিন্তু সেকেন্ডে 50 বার ওঠানামা করে, অর্থাৎ এর কম্পাঙ্ক হচ্ছে 50 হার্টজ। এটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, এটা আমাদের জানা থাকতে হবে। আমরা সারা দেশে তাহলে বললাম যে 99% ক্ষেত্রে আমাদের দিক পরিবর্তী প্রবাহ। কেন? এটার কারণ আছে। দিক পরিবর্তী প্রবাহ কিন্তু ট্রান্সফরমারে কাজ করে। ট্রান্সফরমার তোমরা জানো, এসসিতেও পড়ছো, ইন্টারমিডিয়েটেও পড়ছো, যে যে যন্ত্রের সাহায্যে উচ্চ বিভবকে নিম্ন বিভব কিংবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করা যায় সেটা কিন্তু ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারের মধ্যে দিক পরিবর্তী প্রবাহ দিলে, তো দিক পরিবর্তী প্রবাহ কি সময়ের সাথে সাথে বাড়তেছে, কমতেছে, বাড়তেছে। তো তড়িৎ প্রবাহ যদি বাড়ে কমে তাহলে ফ্লাক্সেরও পরিবর্তন হয়। আমরা জানি কোনো তার দিয়ে তড়িৎ প্রবাহ চললে বলরেখা তথা ফ্লাক্স হয়। তো এখানে যেহেতু তড়িৎ প্রবাহ বাড়ে কমে তাহলে ফ্লাক্সের পরিবর্তন, আর যেখানে ফ্লাক্সের পরিবর্তন হয় সেখানে কি তড়িৎচুম্বক আবেশ হয়। ট্রান্সফরমার কিন্তু তড়িৎচুম্বক আবেশের নীতির উপর ভিত্তি করে তৈরি। তা আমাদের কোনো জায়গায় ভোল্টেজ কম লাগে, কোনো জায়গায় বেশি লাগে, সেইখানে আমরা ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ কমাই বাড়াই। তো ডাইরেক্ট কারেন্ট, সেখানে তড়িৎ প্রবাহের পরিবর্তন নাই, কাজে ফ্লাক্সের পরিবর্তন নাই। আর ফ্লাক্সের পরিবর্তন না হলে সেখানে তড়িৎচুম্বক আবেশ হবে না। এইখানে সেটা কিন্তু আমাদের জাতীয়ভাবে ব্যবহারটা খুবই কম। ওকে, আমরা তাহলে দিক পরিবর্তী প্রবাহের বিষয়টা আমরা জানতে পারলাম। একইভাবে একটা সংখ্যা আমরা মনে রাখতে পারি, দিক পরিবর্তী তড়িৎ চালক শক্তি। দিক পরিবর্তী তড়িৎ চালক শক্তি, হ্যাঁ দেখো কথাটা যদি লক্ষ্য করি, তড়িৎ চালক শক্তি অর্থাৎ তড়িৎকে চলার জন্য যে শক্তি, তড়িৎকে চলার মতো যদি শক্তি আমরা না দেই বা না থাকি তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ আমরা পাবো না। তো যেইখানে দিক পরিবর্তী প্রবাহ আছে সেইখানে দিক পরিবর্তী তড়িৎ চালক শক্তি কাজ করতেছে। তো এই যে আমরা এখানে লক্ষ্য করি যে সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহ বাড়লো, এখানে আসলে তড়িৎ চালক শক্তিও বাড়ছে। যেখানে তড়িৎ চালক শক্তি বেশি সেইখানেই তড়িৎ প্রবাহ বেশি, যেখানে তড়িৎ চালক শক্তি কমে গেছে সেইখানেই তড়িৎ প্রবাহ কি কমে গেছে। তাহলে আমরা ওই একইভাবে সংজ্ঞাটা দিতে পারি যে তড়িৎ চালক শক্তি সময়ের সাথে সাথে কি মানের পরিবর্তন করে, দিকের পরিবর্তন করে, পর্যায়ক্রমিকভাবে পরিবর্তন করে, হ্যাঁ, সেই তড়িৎ চালক শক্তিকে আমরা কি বলতে পারি? দিক পরিবর্তী তড়িৎ চালক শক্তি। তো এই দিক পরিবর্তী তড়িৎ চালক শক্তি কিভাবে সৃষ্টি করা যায়? এই যে বাংলাদেশে যে বিদ্যুৎ বললাম যে 99% ক্ষেত্রে দিক পরিবর্তী প্রবাহ মানে এসসি কারেন্ট এটা আমরা ব্যবহার করি, এটা কিভাবে উৎপাদন করা? হ্যাঁ, বাংলাদেশে অনেক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, যেমন কাপ্তায়ে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় কয়লা দিয়ে পুড়িয়ে ওইখানে তাপ বিদ্যুৎ প্রকল্প আমাদের আছে। আলহামদুলিল্লাহ যে আমার অনেক স্টুডেন্ট সেখানে বড় বড় বিদ্যুৎ প্রকল্পগুলোতে অনেকে ইঞ্জিনিয়ার হিসেবে এখন কর্মরত আছে। তোমরাও একসময় নিশ্চয়ই সেখানে যাবে। তো এই দিক পরিবর্তী প্রবাহ কীভাবে সৃষ্টি করা যায়? আমি তোমাদের ইন্টারমিডিয়েট লাইফে বলি যে তোমরা অনেকেই হয়তো এখন ওইরকম বিদ্যুৎ প্রকল্পের মধ্যে যাওয়ার সুযোগ হয় নাই, তবে কিছু কিছু বিষয় কিন্তু তোমরা লক্ষ্য করছো। যেমন ধরো তুমি ময়মনসিংহ আসো, একদিন গাঙ্গিনাপাড়ি কোনো মার্কেটে গেছো, ধরো আসাদ মার্কেটে বা ভারী প্লাজা এরকম গেছো, বিদ্যুৎ চলে গেল। আমরা কি লক্ষ্য করি? বিদ্যুৎ চলে গেলে আবার 1 মিনিটের মধ্যে আবার বিদ্যুৎ চলে আসছে। কিভাবে? ওই মার্কেটে নিজস্ব জেনারেটর সিস্টেম আছে। তাহলে জেনারেটর সিস্টেম আছে, জেনারেট করে যে তাকেই জেনারেট মানে উৎপাদন করা। তাহলে এটা কি জেনারেটর? মূলত বিদ্যুতের জেনারেট করা, বিদ্যুৎ উৎপাদন করা। তো বিদ্যুৎ কিভাবে উৎপাদন করে? হ্যাঁ, তাহলে ওইখানে আমরা দেখি যে জেনারেটর থেকে বিদ্যুৎ আবার কি কারেন্ট চলে গেছে কিন্তু 1 মিনিটের মধ্যে বিদ্যুৎ আমরা পেয়ে যায়। এছাড়া আমরা লক্ষ্য করি যে আমাদের যে কৃষক ভাইয়েরা যে জমি চাষ করে ট্রাক্টরে যে জমি চাষ করে, এছাড়া অনেক ধরনের জায়গায় আমরা মিক্সার মেশিন বা বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকা আমরা কি লক্ষ্য করি দেখছো যে ওগুলো স্টার্ট দেওয়ার শুরুতে কিন্তু একটা হ্যান্ডেল থাকে, হ্যান্ডেল দেয় এরকম কিন্তু কয়েকবার কিন্তু কি ওইটা কুণ্ডলীটাকে গতিশীল করে। তো সেরকম একটা প্রক্রিয়া আমরা দেখবো, যেটা তোমরা দেখছো সেটা নিয়ে আমি মূলত বেশি তোমাদের উদাহরণ হিসাবে নিয়ে আসবো। লক্ষ্য করো ওই সকল ঘটনাগুলাতে একটা জেনারেটর বলো, ওইটাও জেনারেটর। এই যে আমরা বললাম ট্রাক্টর, সেখানেও কিন্তু বিদ্যুৎ জেনারেট হয়, এগুলো জেনারেটর মধ্যে। সেখানে কি থাকে? একটা চুম্বক থাকে, সাধারণত ইউ আকৃতির চুম্বক থাকে। ইউ আকৃতির চুম্বক, এর এক প্রান্ত উত্তর মেরু আর এক প্রান্ত দক্ষিণ। তাহলে আমরা জানি যে তড়িৎ বলরেখাগুলো কিন্তু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যায়। তো এই যে বলরেখাগুলো যাচ্ছে, এখানে একটা চুম্বক ক্ষেত্র তার বিদ্যমান আছে। তো চুম্বক ক্ষেত্র আমরা কি দিয়ে প্রকাশ করি? বি দিয়ে প্রকাশ করি। এই চুম্বক ক্ষেত্র এখানে বিদ্যমান আছে। এখন এইখানে আমরা একটা কুণ্ডলী চিন্তা করলাম, একটা ওইখানে মাঝখানে একটা কুণ্ডলী আছে।
তো ওই যে বললাম যে আমরা ওই যে জেনারেটর আজকাল অবশ্য অটো জেনারেটর আসছে, কিন্তু হ্যান্ডেল দিয়ে যে ঘুরাই, তাহলে আমরা এইখানে একটা মাঝখান বরাবর অক্ষ রেখে এটাকে ঘুরাইলাম। দেখো এখানে তীর চিহ্ন দিয়ে বুঝাইছি যে এটা কিন্তু একটা কুণ্ডলী, অর্থাৎ এই চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা কুণ্ডলী। এই কুণ্ডলীকে যদি গেলে আমরা চুম্বক ক্ষেত্রে গতিশীল করি তাহলে সেখানে ফ্লাক্স উৎপন্ন হবে। হ্যাঁ, সেখানে ফ্লাক্স মানে ফ্লাক্স হবে, ফ্লাক্সের পরিবর্তন হবে। বিষয়টা আবারও একটু বলি, ফ্লাক্স কি? তড়িৎ ফ্লাক্স, চুম্বক ফ্লাক্স, তোমরা স্থির তড়িতে হয়তো নিশ্চয়ই পড়ে আসছো যে সেখানে তড়িৎ ফ্লাক্স, তড়িৎ বলরেখা, ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো ঋণাত্মক চার্জের দিকে যায়, সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। ওই বলরেখাগুলাই মূলত হচ্ছে ফ্লাক্স। এরকম চুম্বক ফ্লাক্স, তো চুম্বক ফ্লাক্স এই যে নর্থ মেরু, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যাচ্ছে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যাচ্ছে, এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে তো এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যে এই যে বলরেখাগুলো যাচ্ছে, এই বলরেখাগুলা এগুলাই হচ্ছে কি ফ্লাক্স। এখন এইখানে যে আমরা একটা কুণ্ডলী চিন্তা করি, তাহলে একটা কুণ্ডলী চিন্তা করলে এই কুণ্ডলীটা আমরা যদি খারাপভাবে রাখি তাহলে দেখা যাবো যে বেশিরভাগ বলরেখা অতিক্রম করতেছে, কুণ্ডলী অতিক্রম করে, তাহলে তখন বলরেখা বেশি। কিন্তু কুণ্ডলীটা আস্তে আস্তে যদি আমরা হেলিয়ে দিই, তাহলে হেলিয়ে দিলে তাহলে দেখা যাবে যে এখানে কি বলরেখা অতিক্রমের পরিমাণটা কি কমে যাবে। বিষয়টা আমি এখানে আরেক জায়গায় চিত্র এঁকে দেখানোর চেষ্টা করতেছি। যে ধরো একটা বলরেখা, এরকম একটা চুম্বক ক্ষেত্র, এই চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে, এই চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে এইখানে কিন্তু বলরেখাগুলো যাচ্ছে। তাহলে বলরেখা যাচ্ছে, তাহলে এইখানে যে খারাপভাবে থাকার কারণে বেশিরভাগ বলরেখা যাচ্ছে, এখানে ফ্লাক্স বেশি। কোনো তলের ভিতর দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা যাবে সেটি হলো ফ্লাক্স। কিন্তু এই তলটা যদি আমাদের একটু হেলিয়ে রাখি তাহলে দেখা যাবে যে দেখো, মনে করো তলটা আমরা হেলিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে তলটা আমরা যদি কিছুটা হেলিয়ে দিই তাহলে দেখা যাবে যে হয়তো এইখানে কিছু বলরেখা অতিক্রম করছে, কিন্তু সবগুলো বলরেখা অতিক্রম করে না। এবার এটা কিন্তু মিসিং হয়েছে, তাহলে এইখানে এর ভিতর দিয়ে এবার ওর চাইতে কি বলরেখা কম হয়েছে। এরকম আরও যদি আমরা চিত্র লক্ষ্য করি, হ্যাঁ, এরকমভাবে যে এবার মনে করো আমাদের তলটাই হচ্ছে এটা, তাহলে বলরেখা উপর দিয়ে চলে যাচ্ছে, নিচ দিয়ে চলে যায়, কিন্তু তল অতিক্রম করতেছে না, তাহলে এটা কিন্তু শূন্য ফ্লাক্স। অর্থাৎ কোনো তলের ভিতর দিয়ে যদি বলরেখা অতিক্রম করে তাহলেই ফ্লাক্স। এই তলের ভিতর উপর দিয়ে চলে গেছে, নিচ দিয়ে চলে গেছে, তলের ভিতর দিয়ে যায় নাই, তাহলে এখানে শূন্য ফ্লাক্স। আর এই তলটা ওর সাথে লম্ব থাকার কারণে এখানে সর্বোচ্চ বলরেখা অতিক্রম করছে, তাহলে এটা কিন্তু আমাদের কি সর্বোচ্চ ফ্লাক্স। এখন এটার সাথে এটার সম্পর্ক, তাহলে এই যে একটা কুণ্ডলী তল, আমরা ওই যে বললাম যে একটা এই জেনারেটর বা এমনি ট্রাক্টরের মধ্যে যখন হ্যান্ডেল ঘুরায় তাহলে ওই কুণ্ডলীটা ঘুরে, তাহলে কুণ্ডলীটা ঘুরতে ঘুরতে কোনো এক সময় খাড়া থাকে, কোনো সময় হেলায় যায়, কোনো সময় এরকম হয়ে যায়। তাহলে এক সময় দেখা যায় এর ভিতর দিয়ে বেশি বলরেখা অতিক্রম করতেছে, ফ্লাক্স বেশি, আর একটু হেলে যাচ্ছে, তাহলে বলরেখা আর একটু কম অতিক্রম করতেছে, ফ্লাক্স কম। একবারে সমান্তরাল হয়ে গেলে ফ্লাক্স আরও কমে যায়। অর্থাৎ কুণ্ডলী অতিক্রম করে ফ্লাক্সের কি পরিবর্তন ঘটে। আর ফ্লাক্সের যে এখানে পরিবর্তন ঘটে, যদি কোনো কুণ্ডলীর ভিতর দিয়ে অতিক্রান্ত চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, ফ্যারাডের সূত্র থেকে আমরা পড়ছি, সেই কুণ্ডলীতে কি হবে, আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে। তো সেই বিষয়টা আমরা এখানে দেখব, আমরা আশা করি সেটা সহজেই বুঝে ফেলবো, অসুবিধা নেই। তা আমরা ধরে নিলাম যে এই কুণ্ডলীটা এন পাকের কুণ্ডলী। হ্যাঁ, তাহলে এন পাকের কুণ্ডলী উপরেরটুকু মুছে দেই। এন পাকের কুণ্ডলী কে বি চুম্বক ক্ষেত্রে এটা একটা চুম্বক ক্ষেত্র আছে, এন পাকের একটা কুণ্ডলী, বি চুম্বক ক্ষেত্রে ওমেগা সমকৌণিক বেগে ঘোরালে, বললাম সমান বেগে ঘোরাচ্ছি, ওমেগা সমকৌণিক বেগে ঘোরালে কুণ্ডলী অতিক্রান্ত ফ্লাক্স, কুণ্ডলী অতিক্রমকারী ফ্লাক্স,
কুণ্ডলী অতিক্রমকারী ফ্লাক্স ফাই ইকুয়াল টু হবে এ বি কস থিটা। এ বি কস থিটা এ দ্বারা কি বোঝায়? এই কুণ্ডলীর ক্ষেত্রফল, বি হচ্ছে যে চুম্বক ক্ষেত্র আছে। তোমরা এটা এই চ্যাপ্টারের প্রথম যে অংশ সেই লেকচারের মধ্যে শুনেছ যে তড়িৎ ফ্লাক্সের সমীকরণ ফাই ইকুয়াল টু কি এ বি কস থিটা, অর্থাৎ এ ক্ষেত্রফলের ভিতর দিয়ে বি চুম্বক ক্ষেত্র যদি অতিক্রম করে, আর সেটা যদি থিতা কোণে হয়, থিতা কোণে এখানে আমরা বললাম যে খারাপভাবে হতে পারে, এভাবে হতে পারে, কোণের মান 0 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, এরকম। তো এটা হলো চুম্বক ফ্লাক্স। আমাদের নিউটনিয়ান বলবিদ্যা ফার্স্ট পেপারে সেখান থেকে জানা আছে, কি জানা আছে? যে কৌণিক বেগ ওমেগা সমান থিটা বাই টি। কি মনে আছে না? যে কৌণিক সরণের হারকেই কি বলা হয়? কৌণিক বেগ। কৌণিক সরণ সময়ের সাথে যখন ঘুরে কৌণিক সরণ হয়, কৌণিক সরণ। তাহলে ওমেগা ইকুয়াল টু থিটা টি হইলে তাহলে থিটা ইকুয়াল টু কি পাচ্ছি বলো? ওমেগা টি। তাহলে এখানে ওমেগা টি বলতেছে। এই যে ফ্লাক্সটা পাইলাম, এটা কি কনস্ট্যান্ট নাকি কারোর উপর নির্ভরশীল? লক্ষ্য করলে দেখবা যে এইখানে এই ফ্লাক্সটা কিন্তু সময়ের উপর নির্ভরশীল, তাই না? সময় যদি তোমার ধীরে ধীরে বাড়ানো হয়, তাহলে সময় বেড়ে যাওয়া মানে ওমেগাটি বাড়বো, ওমেগাটি মানে কোণ বাড়বো, কোণ বাড়লে কজের মান কি কমে যাবে। এরকম টি এর মান যদি আবার সময় শুরুতেই ধরি তাহলে 0 হতে পারে, কজ 0 মান 1, এটা আবার সর্বোচ্চ হতে পারে। তাহলে এই যে শুরুতেই মনে করো খারাপভাবে আছে, তাহলে বলরেখা সবচাইতে বেশি, ফ্লাক্স বেশি। পরে সময়ের সাথে সাথে কি সময় বাড়লো, তাহলে এটা বাড়লো, ফ্লাক্স কিন্তু কমে গেল, এরকমভাবে ফ্লাক্সের পরিবর্তন হয়। তো আমরা মাইকেল ফ্যারাডের তড়িৎচুম্বক আবেশের সূত্র থেকে কি জানি? যখনই কোনো কুণ্ডলী অতিক্রমকারী চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে তখনই কিন্তু এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি হবে। তাহলে এখানে ঘোরাচ্ছি আর ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে মানে কি আবিষ্ট তড়িৎচালক শক্তি হচ্ছে। তা আমি পরে এখানে চলে আসতেছি। সুতরাং ফ্যারাডের সূত্রানুসারে আবিষ্ট তড়িৎচালক শক্তি E ইকুয়াল টু -n d∅ বাই dt। E ইকুয়াল টু -n d∅ বাই dt। কারণ কি, এটা কয় পাকের কুণ্ডলী বলছি? n পাকের কুণ্ডলী। এইখানে n দিয়ে দিছি, এটা আবিষ্ট তড়িৎচালক শক্তি ইকুয়াল টু এত। তো এখন এই ফাইয়ের মানটা আমরা নিয়ে ওইখানে কি করি? বসিয়ে দিই। তো এইখানে যদি বসিয়ে দেই তাহলে E ইকুয়াল টু পাচ্ছি -n d অফ dt, ফাইয়ের বদলে হচ্ছে এ বি কস ওমেগা টি, নিচেরটুকু মুছে দেই। তাহলে বা এ ইকুয়াল টু -n এ বি। দেখো কজ ওমেগা টির যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি হয়? কজের ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন, তাহলে ওই মাইনাস এই মাইনাস কেটে গেল, সাইন ওমেগা টি। আবার ওমেগা টিকে যদি ডিফারেন্সিয়েশন করি কি পাই? তাহলে আবার কিন্তু এখানে একটা ওমেগা আমরা পাই। তাহলে পাইতেছি এন এ বি ওমেগা সাইন ওমেগা টি। এখন এই যে এন এ বি ওমেগা, এইটুকু যদি লক্ষ্য করি, এটা কিন্তু একটা ধ্রুবমান। কেন? আমি যে কুণ্ডলীটা নিয়েছি হতে পারে 100 পাকের কুণ্ডলী, তো যতই ঘুরাই ওটা তো 100 পাকেরই কুণ্ডলী। এ দেল কুণ্ডলী ক্ষেত্রফল, ঘুরাইলেও তো ক্ষেত্রফলের কোনো পরিবর্তন নাই। বিদে হইলে চুম্বক ক্ষেত্র, যে চুম্বক ক্ষেত্রটা আছে সেটাও ঠিক। ওমেগা এটাও কিন্তু আমরা বলছি সমকৌণিক ব্যাগে করাবো। সমকৌণিক ব্যাগ, সমব্যাগ মানে এটা ধ্রুবক। তাহলে এটা ধ্রুব, এটা ধ্রুব, এটা ধ্রুব, এটা ধ্রুব, তাহলে সবগুলা ধ্রুবক। এই ধ্রুবককে একত্রে যদি গেলে আমরা লিখি, সেটা লেখা হয় ই নট। তাহলে ই নট সাইন ওমেগা টি, এই যে ওমেগা নট পাইলাম এখানে, ই নট পাইলাম, এটাকে বলা হয় তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান। এটি সর্বোচ্চ মান, কারণ দেখো এই সাইনের সবচেয়ে বড় মান কত? 1।
এই ই এর মানটা নির্ভর করতেছে টি এর উপর। যদি গেলে আমরা টি এর মান এইখানে তোমার এমন নেই যে 90 ডিগ্রির কোণ হয়, সাইনের মান 1 হয়, মানে সর্বোচ্চ মান নেই, তাহলে সর্বোচ্চ মান এটা 1 বসাই দিলে ই ইকুয়ালটা এত। তো সর্বোচ্চ মানটা ই নট দিয়ে প্রকাশ করতেছি, তাহলে এইটুকু এটা সর্বোচ্চ নিলে ই ইকুয়াল টু ই নট, মানে ওই মানটা এলো সর্বোচ্চ মান, তাহলে এটাই আমরা হচ্ছে সর্বোচ্চ মান। আমরা এখানে লিখি, এখানে সর্বোচ্চ মানটা বিস্তার বলে, তোমরা তরঙ্গ চ্যাপ্টারে পড়ছো যে সর্বোচ্চ মানটা কিন্তু বিস্তার বলা যায়। তাহলে এখানে ই নট ইকুয়াল টু হচ্ছে এন এ বি ওমেগা সমান হচ্ছে তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান, তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান। তাহলে আমরা এইখানে দেখো তড়িৎচালক শক্তির আমরা কিন্তু একটা সমীকরণ পেয়ে গেলাম। তো তড়িৎচালক শক্তির একক কি? তড়িৎচালক শক্তির একক কিন্তু ভোল্ট। তার মানে এইখানে আমরা একটা চুম্বক ক্ষেত্রে একটা কুণ্ডলীকে ঘুরাইলাম, তো কুণ্ডলীকে ঘুরাইলে তাহলে সেইখানে কিন্তু এখানে কি তড়িৎচালক শক্তি তথা একটা ভোল্টেজ উৎপাদন হয়ে গেল। তা আমরা কি পড়তে চেয়েছিলাম যে দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ কিভাবে উৎপন্ন হয় সেটাতে তড়িৎচালক শক্তি হয়ে গেছে, তড়িৎ প্রবাহ এখনই হয়ে যাবে, এটা সমস্যা নাই। দেখো সেটা তো আসতেছি। বলো, আমরা ওহমের সূত্র থেকেও জানি, কি জানি, আই ইকুয়াল টু কিন্তু ভি বাই আর, মনে আছে না? আছে। তাহলে এইখানে আমরা অনুরূপভাবে লিখব যে আবার এরকম দিক পরিবর্তী প্রবাহ আই ইকুয়াল টু ই বাই আর। ওই ই দিয়েও কিন্তু ভোল্টেজ আর বি দিয়েও কিন্তু ভোল্টেজই মূলত, আর কিছুই না। তাহলে ওটা সিমিলার লিখলাম। আসো, আই ইকুয়াল টু ই এর বদলে কি জানি, ই নট সাইন ওমেগা টি বাই হচ্ছে আর। এই যে ই নট বাই সাইন ওমেগা টি, এটার বদলে লেখা যায় কি ই নট হলে সর্বোচ্চ মান, তো সর্বোচ্চ মান রে রোধে ভাগ করলে তাহলে সর্বোচ্চ এই তড়িৎ প্রবাহটা পাবো। বা এইখানেও দেখো সাইনের সবচেয়ে বড় মান যদি বসাই, সাইনের সবচেয়ে বড় মান কত? 1, তাহলে 1 বসাই দিলে তাহলে এটাই থাকতেছে। তাহলে এই তড়িৎ প্রবাহের সর্বোচ্চ প্রবাহ, এটি আমরা বলি সর্বোচ্চ প্রবাহ। সুতরাং আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। তাহলে এখানে কি আই নট হচ্ছে, আই নট সমান হচ্ছে ই নট বাই আর, এটাই তড়িৎ প্রবাহের কি শীর্ষ মান বা সর্বোচ্চ মান। শীর্ষ মানে সর্বোচ্চ, তাহলে তড়িৎ প্রবাহের শীর্ষ মান বলি বা সর্বোচ্চ মান বলি, শীর্ষ মান। ওকে, তড়িৎ প্রবাহের আমরা এটা জানলাম শীর্ষ মান। এখন এইখানে যে সমীকরণগুলো পাইলাম সেগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যেমন ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, আই নট ইকুয়াল টু ই নট বাই আর, আই ইকুয়াল টু ই নট বাই কি আর। তাহলে এগুলো আমাদের কি কাজে লাগবে পরীক্ষায় কেমনি, আমি নেক্সট আর কিছু পড়ার যাবো সেগুলো এগুলোর দরকার পড়বে। এছাড়া আমি যদি গেলে বলি যে কথার কথা যে এরকম একটা প্রশ্ন তোমাকে করলো যে তোমার একটা দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ দেওয়া আছে। ধরো একটা দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ দেওয়া আছে এরকম, এটা একটা ছোট গাণিতিক, এই ধরনের এমসিকিউ অনেক আসে, বোর্ড পরীক্ষাতে আসে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে আসে। হ্যাঁ, একটি দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ I ইকুয়াল টু 5 সাইন 314t। আর এখানে প্রশ্ন করলো যে দিক পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মান কত এবং সেই দিক পরিবর্তী প্রবাহের ফ্রিকোয়েন্সি কত, কম্পাঙ্ক কত, পর্যায়কাল কত, এই ধরনের প্রশ্ন কিন্তু এমসিকিউ করতে পারে। তাহলে আমরা এটা প্রথমে লেখলাম যে একটি দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ দেওয়া আছে এটা। তো এখন আমরা জানি দিক পরিবর্তী প্রবাহের সাধারণ সমীকরণ, আমরা কি জানি দিক পরিবর্তী প্রবাহের সাধারণ সমীকরণ কি একটু আগে বললাম, দিক পরিবর্তী প্রবাহের সাধারণ সমীকরণ কি আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি।
তাহলে আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। এটাকে তুমি যদি 1 বলো সমীকরণ, এটা যদি 2 বলো, তাহলে সমীকরণ 1 আর 2 তুলনা করলে দেখতেছি তড়িৎ প্রবাহের শীর্ষ মান কত, 5 এম্পিয়ার। তাহলে লিখি সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই, কি পাচ্ছি, তড়িৎ প্রবাহের শীর্ষ মান, শীর্ষ মান আই নট ইকুয়াল টু 5 এম্পিয়ার, এটা পেয়ে গেলাম, আই নট ইকুয়াল টু 5 এম্পিয়ার। এবং দেখো কৌণিক কম্পাঙ্ক বলে বা ডাইরেক্ট লেখো ওমেগা সমান হচ্ছে 340, কি ওমেগার জায়গায় 340। আবার ওমেগার বদলে আমরা কি জানি 2πf। এই ধরনের পরে আমরা নিউটনিয়ান বলবিদ্যা, পর্যাবৃত্ত গতি, তরঙ্গ বিভিন্ন জায়গায় ব্যবহার করছি। ওমেগা সমান 2π সমান 314। তাহলে এফ ইকুয়াল টু পাচ্ছি 314/2π, ভাগ করে দেখো পাওয়ার কথা 50 হার্টজ। তাহলে আমরা দেখতেছি যে ওই যে তড়িৎ প্রবাহটা তার কম্পাঙ্ক হচ্ছে 50। আমরা বলছি জাতীয়ভাবেও কিন্তু আমাদের কি যে বিদ্যুৎটা সেটার কিন্তু কম্পাঙ্ক 50 হার্টজ। ওকে, আমরা এখন চলে আসব দিক পরিবর্তী প্রবাহের গড়মান এর বিষয়টা নিয়ে আলোচনায় আসব। দিক পরিবর্তী প্রবাহের গড়মান। দিক পরিবর্তী প্রবাহের গড়মান লক্ষ্য করলে দেখবা এই যে দিক পরিবর্তী প্রবাহটা আমরা লেখচিত্রের আইন থেকে কি জানি, উপরের দিকে হচ্ছে প্লাস, নিচ দিকে হচ্ছে মাইনাস। তার সর্বোচ্চ মানটা আমরা কি দিয়ে প্রকাশ করছি, আই নট, নিচ দিকে সর্বোচ্চ মান এটা মাইনাস আই নট। এখানে একটা পূর্ণ চক্রের জন্য যদি আমরা গড় করি, যে কোনো গড়, যদি আমরা 10 জন মানুষ আছি, 10 জনের বয়সের গড় করব, তাহলে কি করতে হবে, 10 জনের বয়সকে আগে যোগ করতে হবে, যোগ করে তো পুরো 10 দিয়ে ভাগ। তাহলে একটা পূর্ণ চক্রের তড়িৎ প্রবাহের গড় বের করতে হলে একটা পূর্ণ চক্রে যে মোট কারেন্টটা আছে সেটা যোগ করতে হবে। যোগ করতে যায় দেখি ধনাত্মকের দিকে যে পরিমাণ, ঋণাত্মকের দিকে ওই পরিমাণ, তাহলে যোগ করলে মোট রেজাল্ট তো 0। তাহলে একটা পূর্ণ চক্রের জন্য স্বাভাবিকভাবে আমরা কি বলবো, তড়িৎ প্রবাহের গড় মান হচ্ছে 0। তো এটা আমরা একটা জিনিস নলেজে রাখলাম, এগুলো বহুপদী উদ্দীপকের দরকার আছে, বহুপদী এমসিকিউর মধ্যে। এখন এইখানে যদি বিষয়টা এভাবে চিন্তা করি যে অর্ধচক্রের জন্য, তাহলে অর্ধচক্রের জন্য এইটুকুর গড় মান, খালি এইটুকুর যদি গড় নেই তাহলে কিন্তু এটি সবটি ধনাত্মক, তাহলে কিন্তু একটা গড় পাবো। কিংবা এই অর্ধচক্র যদি নেই, প্রত্যেকটা ঋণাত্মক, প্রত্যেক ঋণাত্মকেরও কিন্তু একটা গড় পাবো। তাহলে আমরা এখানে দিক পরিবর্তী প্রবাহের গড় মান বের করব, তবে প্রথমে কি অর্ধচক্রের জন্য বের করব। পূর্ণচক্রের জন্য কিন্তু স্বাভাবিকভাবে গড় মান 0, একটু আগে আলোচনা করছি। এখন অর্ধচক্রের জন্য গড় মান এটা কেমনে বের করব। তাহলে অর্ধচক্রের প্রতি মুহূর্তে তড়িৎটা কত, এই যে সময়টি, এটাকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এক একটা অংশ কি বলতে পারবো আমরা, এটা একটা ডিটি, এই ডিটি সময় কারেন্ট কত, এই ডিটি সময় কারেন্ট কত, ওই ডিটি সময় কারেন্ট কত, তড়িৎ প্রবাহটা কত, সবগুলো তড়িৎ প্রবাহকে যোগ করে ওই সময় ব্যবধান দিয়ে ভাগ করলে আমরা কিন্তু গড় তড়িৎ প্রবাহ পাবো। তাহলে অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মান আই বার দিলাম, গড় চিহ্ন বার সমান, তো এইখানে আমরা লিখলাম আই ডিটি ইন্টিগ্রেশন অফ আই ডিটি, হ্যাঁ, এইখানে 0 হইতে t/2, নিচে t/2। এটি কেন দিলাম, কিভাবে দিতে পারলাম, ওই যে প্রতি সময় সাপেক্ষে কিন্তু এইখানে সময়ের ফাংশন হিসাবে কিন্তু কারেন্টটা চেঞ্জ হইতেছে। এই সময় যা কারেন্ট, পরের সময় কারেন্ট আরেকটা, পরের সময় কারেন্ট, তাদের সময়ের সাথে সাথে কারেন্ট, প্রত্যেকটা ডিটি সময় কারেন্ট, প্রত্যেকটা ডিটি সময় কারেন্টকে আমরা সমষ্টি করছি। এখানে কি সমাকলন চিহ্ন দিছি, তো সমাকলনের আরেক নাম কি, যুগজীকরণ, মানে যোগকরণ। তাহলে এইগুলা প্রত্যেকটা ক্ষুদ্র সময়ের কারেন্ট, প্রত্যেকটা ক্ষুদ্র সময়ের কারেন্টগুলোকে আমরা যোগ করছি, যোগ করে ওই সময় ব্যবধান দেওয়া ভাগ। তো একটা পূর্ণ চক্রের সময় আমরা জানি টি, আর অর্ধচক্রের সময় হচ্ছে কি t/2। তাহলে এই t/2 সময়ের মধ্যে আমাদের এখানে করব।
তাহলে গড় T/2 সময়ের মধ্যে সেটা আমরা করতে, তাহলে বা আই বার ইকুয়াল টু 2/t, এখানে 0 হইতে T/2, এখানে আয়ের বদলে লিখবো আমরা আই নট সাইন ওমেগা টি, আর ডিটি তো ডিটি আছে। এটা কেমন লিখলাম, একটু আগে কিন্তু আমরা পড়ছি যেহেতু আই ইকুয়াল টু কি আই নট সাইন ওমেগা টি, কি পড়ি না একটু আগে সেটা আমাদের জানা আছে। ওকে, বসাই দিলাম। বলো আই নট দিয়ে কি বোঝায়, আই নট কিন্তু তড়িৎ প্রবাহের শীর্ষমান। তো শীর্ষমান কয়টা হয়, একটাই, যাহা একটাই, যার দ্বিতীয় নাই, পরিবর্তন নাই, তা কিন্তু ধ্রুব। তাহলে ওটা বাইরে আনবো, তাহলে আই বার সমান 2I0/t, এখানে সাইন ওমেগা টি ডিটি। আই নটটা বাইরে আনছি। বলো সাইন রে ইন্ডিকেশন করলে কি হয়, সাইন রে ইন্ডিকেশন করলে আমরা জানি কজ হয়, কজ ওমেগা টি, আর ওমেগা টি রে করলে আবার ওমেগা আসবে নিচে। তো এইখানে যেহেতু ইন্ডিকেশন করে ফেলছি, এখন থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো বাই হচ্ছে ওমেগা, 0 হইতে T/2। ওকে, আই বার ইকুয়াল টু 2I0/t, ওমেগাটারও বাইরে নিয়ে এসে পড়ি। ওমেগা কেন বাইরে আনতে হলো, মাইনাসটাও বাইরে আনতে পারো কিংবা থাক, কজ ওমেগা টি, এখানে 0 হইতে T/2। দেখো ওমেগা সমান কি জানি, 2π/t। 2π তো একটা ধ্রুব, টি টি হলো পর্যায়কাল, তাহলে আমরা টি দিয়েই বলি আর কম্পাঙ্ক দিয়ে বলি। প্রত্যেকটা লাইনের কম্পাঙ্ক নির্দিষ্ট, যেমন আমরা বললাম আমাদের বাংলাদেশে জাতীয় গ্রেডের কম্পাঙ্ক 50 হার্টজ, তাহলে এটা একটা নির্দিষ্ট, এটাও নির্দিষ্ট, তাহলে এটা ধ্রুব। আর ধ্রুব জিনিস সমাকলন বা ব্যবকলনে বাইরে আনতে পারবো। এখন আমরা লিমিট বসাবো, কোন লিমিট আগে বসাবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই না? আর একটা কথা, ওমেগা টির বদলে 2π দিতে পারি। এই যে এখানে তাকাইলে দেখো ওমেগা টি সমান কিন্তু 2π, তাহলে ওমেগা টির বদলে 2π দিয়ে দিলাম। এখানে আপার লিমিট মাইনাস, তাহলে মাইনাস কজ ওমেগা টি এর বদলে হচ্ছে T/2, এই মাইনাস ফর্মুলা মাইনাস প্লাস কজ টি এর বদলে 0 বসাইলে 0 সঙ্গে এটা গুণ করলে 0, তাহলে কজ 0 বা আই বার ইকুয়াল টু 2I0/2π। আচ্ছা 2 কেটে দিতে পারি, তাই না, 2 বাদ, এই 2 বাদ, তাহলে I0/π, এইখানে পাইতেছি মাইনাস কস, বলো ওমেগা টির বদলে একটু আগে বলছি 2π লেখা যায়, তে 2π/2, 2 কেটে দিলে পাই, প্লাস হচ্ছে 0, তাহলে কস পাই মানে কস 180, কস 180 মান কত, -1, এটা 0 না, কস 0 মান হচ্ছে 1, কস 180 মান -1, ওই মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাস, তাহলে এটা একটা 1, এটা একটা 1, তাহলে আমরা পাইতেছি, এদিকে আসি, বা আই বার ইকুয়াল টু I0/π, এইখানে কিন্তু 1 + 1, ঠিক না, কস 180 মান -1, ওই মাইনাস আর এই মাইনাসে +1, +1 + 1, তাহলে 2, তাহলে এই যে 2 আই বার ইকুয়াল টু 2/π I0, 2 এর যদি পাই দিয়ে ভাগ করো, পায়ের মান হলে হচ্ছে 3.1416, তাহলে আমরা পাবো আই বার ইকুয়াল টু 0.637, হ্যাঁ, এত I0, 0.637 I0। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ পড়া। বলে দিব যে কোনো একটা লাইনের, হ্যাঁ, সর্বোচ্চ প্রবাহ 5 এম্পিয়ার, তাহলে ওই লাইনে গড় প্রবাহ কত, তাহলে 5 এম্পিয়ার বসালে পাবো। এগুলো কিন্তু ছোটো ছোটো প্রশ্ন হলেও এগুলা বোর্ড পরীক্ষা এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আমাদের দরকার আছে। ওকে, এটা জেনে গেলাম। এখন দেখো, এই অর্ধচক্রের জন্য দিক পরিবর্তী প্রবাহের গড়মানের জায়গায় যদি তড়িৎ চালক শক্তি বলতো, তাহলে কি করতা, আয়ের জায়গায় শুধুমাত্র ই বসাই দিলেই হইতো, আয়ের জায়গায় ই, তাহলে ই এর জায়গায় ওই যে ই নট সাইন ওমেগা টি, আমাদের মনে আছে না, ই ইকুয়াল টু কি ই নট সাইন ওমেগা টি, এরকমভাবে বসায় আয়ের জায়গায় খালি ই, আয়ের জায়গায় খালি ই। তাহলে আমরা এখানে অনুরূপে বলতে পারি, অনুরূপে আয়ের জায়গায় ই বসাই দিলে, তাহলে ই বার ইকুয়াল টু 0.637 ই নট, এটাও কিন্তু আমরা বলতে পারি। এটাকে এভাবে বলা যায় যে ই ভার সমান ই নট এর 63.7%, কত পার্সেন্ট, ই নট হলো সর্বোচ্চ,
বা এখানে গেলে দেখো আই নট হলে সর্বোচ্চর যে গড় মানটা হবে গড় মান কিন্তু অর্ধেক না 50% না, তাহলে কত পার্সেন্ট? 63.7%। এটা আমরা একটা বিষয় জানলাম। এখন দেখো আমরা একটু আগে আলাপ করছিলাম যে একটি পূর্ণ চক্রের জন্য তড়িৎ প্রবাহ শূন্য। হ্যাঁ ঠিক আছে, স্বাভাবিকভাবে পূর্ণ চক্রের জন্য তড়িৎ প্রবাহ শূন্য। কিন্তু যদি আমরা এই তড়িৎ প্রবাহটাকে বর্গ করে নিই, এখানে লেখি আমরা, দেখো কথাটা বলে দিচ্ছি। পূর্ণ চক্রের জন্য দিক পরিবর্তী প্রবাহের মূল গড় বর্গমান, প্রবাহের মূল গড় বর্গমান, এই পড়াটা আমার। মূল গড় বর্গ কি? মূল মানে বর্গমূল, গড় তো গড়ই, বর্গমান মানে স্কোয়ারকে। তো বিষয়টা এখানে যে আমরা লক্ষ্য করি, দেখো এই যে একটা পূর্ণ চক্র, প্রতি মুহূর্তে এই মুহূর্তে একটা কারেন্ট না একটু বাড়ছে না একটা বাড়ছে, কিন্তু প্রতিটা মুহূর্তে কারেন্ট যে বর্গ করি এটুকু মান তো এমনি প্লাস, আর বর্গ করলে তো এটা প্লাস ধনাত্মক মানে থাকবে। নিচের দিকে যে এখানে এসে আমরা মানগুলো আগে মাইনাস পাইছিলাম, এবার যে এই মুহূর্তে মানলে বর্গ করি, তাহলে মাইনাস বর্গ করলে কিন্তু প্লাস হয়ে যাবো, তাহলে এটাও একটা প্লাস মানবো, এটা একটা প্লাস মানবো। তাহলে বর্গ করে যদি গেলে নেই, বর্গমান যদি নেই, তাহলে কিন্তু এগুলোও ধনাত্মক মান, এগুলো ধনাত্মক মান, তাহলে কিন্তু একটা গড় থাকবে। ওই গড় করে তারপরে যেহেতু আমরা বর্গমান নিছি ওটার রুট করবো, তাহলে একটা গড় বর্গমান পাবো, এটাকে কার্যকর মান বলা হয়ে থাকে। ওকে, আমরা সেটাতে আসতেছি এখন। ওকে, এটা মুছে দিচ্ছি। তাহলে এই মানটা আমরা ওটা বের করব, কিন্তু প্রথমে আমরা বের করব কোনটুকু? এইটুকু গড় বর্গমান, পরে বর্গমূল করে দিব। তাহলে আমরা লিখি, উত্তরে আসি, পূর্ণ চক্রের জন্য গড় বর্গমান আই স্কোয়ার বার। দেখো বর্গমান এখানে স্কোয়ার নিছি, আবার গড় কারণে নিছি, কিন্তু মূল এখনো করিনি, মূল যখন করবো শেষে রুট দিব। তো এই যে আগের মতোই একটা পূর্ণ চক্রের যতগুলা ক্ষুদ্র ক্ষুদ্র এই সময় মান সবগুলো মান কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা ইন্টিগ্রেশন দিলাম আই স্কোয়ার ডিটি, অর্থাৎ এই ক্ষুদ্র সময় আই স্কোয়ার মান, এই ক্ষুদ্র সময় আই স্কোয়ার মান সবগুলো আমরা যোগ করলাম। সমাকলন করা মানে কি? যোগ। তাহলে এখানে 0 হইতে দিলাম টি, নিচে টি দিলাম। কেন? একটা পূর্ণ চক্রের জন্য। তাহলে পূর্ণ চক্রের জন্য পর্যায়কাল হলো টি, এই টোটাল টাইমের জন্য টি। ওকে, বা আই স্কোয়ার বার, তাহলে 1/t বাইরে আনলাম, এখানে 0 হইতে টি, আই স্কোয়ারের বদলে দিলাম আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু ডিটি। এই কারণে সাইড নোট আমরা জানি, আয়ের বদলে আই নট সাইন ওমেগা টি, তাহলে আই স্কোয়ার করলে আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি দিলাম। এখন একটু আগে যে কথাটা বলছিলাম সেটাই, যে আই নট কিন্তু সর্বোচ্চ মান মানে বিস্তার, একটা প্রবাহের সর্বোচ্চ মান একটাই, তাহলে এটা ধ্রুবটা বাইরে নিয়ে এসে ফেললাম, আই নটটা বাইরে নিয়ে এলাম, নিচের টি। এখন এইখানে থাকে সাইন স্কোয়ার ওমেগা টি, তাই না? তাহলে 0 হইতে টি সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু টি। তা আমরা যারা সমাকলন করেছি অলরেডি, সেইখানে আমরা জানি সমাকলন কিন্তু সাইনের হয়, কজের হয়, কিন্তু সাইন স্কোয়ারের সমাকলন হয় না, কস স্কোয়ারের সমাকলন হয় না। তাহলে এটা স্কোয়ারটাকে আমার বদলানো দরকার। এর জন্য কি করলাম? এইখানে একটা টু নিলাম, এইখানে একটা টু নিলাম, একই জিনিস উপরে নিচে দেওয়া যায়, দিয়ে দিলাম। বলো, ত্রিকোণমিতির মধ্যে পড়ছো 2 সাইন স্কোয়ার থিটা কখন লেখা যায়? 1 মাইনাস কস 2 থিটার বদলে। তো সেটা আমরা লিখি আই স্কোয়ার বার সমান আই নট স্কোয়ার বাই 2t, এইখানে 0 হইতে টি 1 মাইনাস কস 2 ওমেগা টি ইন্টু ডিটি। কি লিখতে পারবো না? 1 মাইনাস কস 2 থিটা, ওমেগা টির মনে মনে থিটা ধরো, 1 মাইনাস কস 2 থিটা মানে কি? 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন দুটাকে আলাদা আলাদা করে সমাকলন করে দিই, বা আই স্কোয়ার বার সমান আই নট স্কোয়ার বাই 2t, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়া দেখো 0 হইতে টি ইন্টু ডিটি, এই ডিটিটার 1-এর সাথে গুণ করলে ডিটির একটা সমাকলন, আবার এটার সাথে সমাকলন, মাইনাস 0 হইতে টি কস 2 ওমেগা টি ইন্টু ডিটি নিলাম। এখন সমাকলন করে দিই,
এটুকু মুছে দিছি। বা আই স্কোয়ার বার সমান আই নট স্কোয়ার বাই 2t বাই 2t। দেখো টিটির সমাকলন করলে কি হয়, টি। তাহলে এখানে আমরা টি দিয়ে দিলাম, 0 হইতে টি মাইনাস কজের সমাকলন করলে কি হয়, সাইন। তাহলে এইখানে হবে সাইন 2 ওমেগা টি। তবে 2 ওমেগা টি এটুকুর আবার যদি গেলে করি, হ্যাঁ, তাহলে আমরা কি পাবো, এই 2 ওমেগা কিন্তু একটা পেয়ে যাব, এখানে 2 ওমেগা থাকবে। ওকে, এখানে 0 হইতে টি দিলাম। এখন লিমিটগুলো বসায় দিই। তাহলে আই স্কোয়ার বার ইকুয়াল টু আই নট স্কোয়ার বাই 2t, টি এর বদলে টি মাইনাস 0, তো 0 দেওয়া না দেওয়া একই কথা, মাইনাস এই 1/2 ওমেগাটাকে আগে বাইরে নিয়ে নিই, নিয়ে পরের লাইনে করি, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে 0 হইতে টি এটা, বা আই স্কোয়ার বার ইকুয়াল টু আই নট স্কোয়ার বাই 2t টি মাইনাস এখানে লিমিট বসাও। প্রথমে টি এর বদলে কি, ক্যাপিটাল টি, সাইন 2 ওমেগা টি মাইনাস 0, কারণ সাইনের মান পরে যদি লয়ার লিমিট 0 বসায়, 0 সঙ্গে গুণ করলে 0, সাইন 0 মান 0। এটা আমরা লিখলাম। প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা। তাহলে বা আই স্কোয়ার বার ইকুয়াল টু আই নট স্কোয়ার বাই 2t, এইখানে টি মাইনাস এইখানে সাইন তোমার 4 পাই। কেন কি, আমরা জানি ওমেগা সমান 2 পাই বাই টি। তাহলে এইখানে ওমেগা টির বদলে কি লেখা যায়, 2 পাই। তো 2 পাই আর 2, তাহলে 4 পাই। বলো সাইন 4 পাই মানে কত, 2 কোয়াড্রেন্ট। সাইন 2 পাই যেমন 360 ডিগ্রি মানে 0 ডিগ্রি, এরকম 4 পাই মানে 720 ডিগ্রি মানে 0 ডিগ্রি, একই কথা। তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি আই স্কোয়ার বার ইকুয়াল টু আই নট স্কোয়ার বাই 2t, এইখানে টি মাইনাস 0। তো টি মাইনাস 0 মানে টি, টি এটা কাটা যাবে, তাহলে থাকবে আই স্কোয়ার বার ইকুয়াল টু আই নট স্কোয়ার বাই 2। এটা আমরা পাইলাম। তাহলে এখন যদি উভয় পক্ষ রুট ওভার করে দিই, তাহলে রুট ওভার আই স্কোয়ার বার ইকুয়াল টু, এখানে রুট করলে কি পাবো, আই নট বাই রুট 2। এটারেই লেখা হয় আই আর এম এস। আই আর এম এস সমান 1/√2 মানে 0.707, কিংবা 1/√2 এত রেখে দিতে পারো। এখানে আর এম এস কেন, রুট মিন স্কোয়ার। এই যে রুট প্রথমে, পরে মিন, পরে স্কোয়ার। রুট পরে মিন মানে বর্গ, রুট মানে বর্গমূল, তারপরে মিন মানে গড়, স্কোয়ার মানে বর্গ। তাহলে মূল গড় বর্গ, রুট মিন স্কোয়ার। এটা এই মানটাই হচ্ছে আমাদের কার্যকর মান। আমরা কারেন্ট যে পাই প্রতি মুহূর্তে বাড়ে কমে, আসলে গড় মান। আমরা যদি বলি একটা লাইনের তড়িৎ প্রবাহ 5 এম্পিয়ার, এটা মূলত আরএমএস মান, তার মূল গড় বর্গ মান পাই। তো একটু আগেও একটা কথা বলছিলাম যে সময়ের সাথে সাথে যেমন তড়িৎ প্রবাহ বাড়ছে কমছে, ওই সময়ের সাথে সাথে তখন কি তড়িৎ চালক শক্তিও বাড়ছে কমছে। তড়িৎ চলার জন্য যে শক্তি, তড়িৎ চালক শক্তি, যেখানে তড়িৎ চালক শক্তি বেশি সেইখানে তড়িৎ প্রবাহ বেশি। তাহলে আমরা অনুরূপে বলতে পারি, অনুরূপে বলা যায় ইআরএমএস সমান 0.707 ই নট, অনুরূপভাবে আর কি। এটা আমরা জানলাম। ওকে, এখন পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ তোমার অনুধাবনমূলক প্রশ্ন করতে পারে যে 220 ভোল্ট ডিসি লাইন আর 220 ভোল্ট এসি লাইন কোনটি বেশি বিপজ্জনক, কোনটি অধিক।
বিপজ্জনক। এরকম। তো দেখো 220 ভোল্ট ডিসি মানে কিন্তু 220 ভোল্ট ডিসি ডাইরেক্ট কারেন্ট, ওটার কোনো পরিবর্তন নাই, 220ই থাকে। কিন্তু 220 ভোল্ট এসি বলছে মানে তাহলে এটা কি আরএমএস মান বললো না সর্বোচ্চ মান বললো? ওই যে একটু আগে বললাম যে এমনি যে ভোল্টেজটা বলা হয় এটা কার্যকর মান বলা হয়। তাহলে কার্যকর মান যদি এটা হয় তাহলে সর্বোচ্চ মান কত হতে পারে? তখন একটু আগে যেটা পড়ছো এখন এটা দেখে তুমি কি বলতে পারবা? আমরা জানি। তাহলে আমরা জানি এই এত। তাহলে ইআরএমএস এর মান কত? 220 যদি বসাও সমান 0.707 ই নট। তাহলে ই নটের মান হয়ে যাচ্ছে, এটা দিকে ভাগ করে রেজাল্ট দেখো 311 ভোল্টের মতো। অর্থাৎ কেউ যদি 220 ভোল্ট ডিসি লাইনে কাজ করে 220 ভোল্টের শক খাবে, কোনো কারণে যে গেলে কারেন্ট লেগে যায় শরীরে। কিন্তু যদি 220 ভোল্ট এসি লাইনে খায় তাহলে এসি লাইন তো মুহূর্তের মধ্যে বাড়তেছে কমতেছে, যেই মুহূর্তে বাড়তেছে ওইখানে কিন্তু সর্বোচ্চ 311 ভোল্ট হইতেছে, সে 311 ভোল্টের কিন্তু শক খাবে। কাজে এসি লাইনে কারেন্টে কাজ করা কিন্তু অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে এই বিষয়টা আমরা জানলাম। এখন দেখো এই ধরনের পড়া আমরা প্রায় শেষ করছি, দু একটা পড়া 2-4 মিনিটের মধ্যেই শেষ করে দেবো। যেমন একটা পড়া আছে যে আকৃতি গুণাঙ্ক, পড়ে ফেলছি মূল কথা। আকৃতি গুণাঙ্ক কাকে বলে? আকৃতি গুণাঙ্ক কাকে বলে পরীক্ষায় প্রশ্ন করতে পারে, আকৃতি গুণাঙ্ক নির্ণয় করো, আকৃতি গুণাঙ্ক নির্ণয় করো, হ্যাঁ এরকম প্রশ্ন করতে পারে। আমরা মনে রাখবো যে তড়িৎ প্রবাহের মূল গড় মান আর তার যে গড়মান এই দুইটার অনুপাতকে বলা হয় আকৃতি গুণাঙ্ক। কে তাকায় বলতে পারবো না যে কোনো দিক পরিবর্তী প্রবাহের মূল গড় মান এবং তার গড়মান এই দুইটার অনুপাতকে বলা হয় আকৃতি গুণাঙ্ক। আকৃতি গুণাঙ্কের মান কত এরকম এমসিকিউ প্রশ্ন করতে পারে। তাহলে আমরা একটু আগে জানলাম আইআরএমএস এর মান কত? 0.707 আই0। তারও আগে আমরা জানছি অর্ধচক্রের জন্য যে গড়মান হয় সেটা কিন্তু করছি 0.637 আই0। আই0 কেটে দাও, এটা ভাগ করলে 1.11 পাও। আকৃতি গুণাঙ্কের একক কি? একক নাই, কারণ একই জাতীয় দুইটি রাশির অনুপাত। তা আকৃতি গুণাঙ্ক কখনো ঋণাত্মক হইতে পারে না, তাও এভাবে দেখায় বলবে যেটা একটা ধনাত্মক। এই ধরনের প্রশ্ন জ্ঞান অনুধাবন এমসিকিউ তোমাকে করতে পারে। ওকে, জানলা। আরেকটা বিষয় হলো অনেক সময় প্রশ্ন করে যে বর্তনীর উত্তাপজনিত শক্তি ক্ষয়, উত্তাপজনিত শক্তি ক্ষয় আসলে একটা এসি লাইনের ভিতর দিয়ে যখন কারেন্ট চলে এই তারের কিছু না কিছু রোধ থাকে, তো রোধ বা বাধা অতিক্রম করতে তড়িৎ শক্তির একটা অংশ ব্যয় হয় বা ক্ষয় হয়, এটাই উত্তাপজনিত। তোমরা চলতরিতে পড়ছো, হ্যাঁ এই এই তড়িৎ ক্ষমতা ওইটাই মূলত P=W/T। তাহলে P=W এর বদলে কিন্তু আমরা পড়ছিলাম I²RT, নিশ্চয়ই মনে আছে নিচে টি কেটে দাও, তাহলে P= কিন্তু I²R। তো এখানে আই আমাদের লিখতে হবে, হ্যাঁ অ্যাম্পিয়ার। যদি বলে যে আকৃতি গুণাঙ্ক কত, তাহলে আকৃতি গুণাঙ্ক করতে পারবা। আকৃতি গুণাঙ্ক, আকৃতি গুণাঙ্ক সমান কি জানি? আইআরএমএস বাই হচ্ছে আইবার, পরে বসাই দিবা, রেজাল্ট হয়ে যাবে। তো এই ধরনের অঙ্ক করবা। যদি এইখানে প্রশ্ন করে যে এরকম তড়িৎ প্রবাহের সমীকরণ আর একটু বদলাই দিতে পারে, ধরো একটি দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ এরকম বললো। আরেকটা প্রশ্ন 1 মিনিটের দিয়ে শেষ করতেছি। একটি দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ এরকম দেওয়া থাকলো, I=5 বা 10 সাইন এরকম 314t। এখানে বলল যে তড়িৎ প্রবাহটি 0 থেকে শীর্ষ মানে পৌঁছাইতে কত সময় লাগবে, এরকম এখানে সময় দেওয়া নাই, বলল যে প্রবাহটি 0 থেকে শীর্ষ মানে পৌঁছাইতে কত সময় লাগবে। তাহলে প্রবাহটি, উত্তরে চলে আসি, প্রবাহটি 0 থেকে, এই যে এখানে কিন্তু মান 0 তাই না, পরে বাড়তে বাড়তে কিন্তু সর্বোচ্চ হয়েছে, এখানে আসছে কিন্তু। তাহলে 0 থেকে শীর্ষ মানে পৌঁছাইতে সময়, তা আমরা এই টোটাল সময়টারে কিন্তু আমরা বলি কি টি, এটা হলো টি। তাহলে এটুকু হলো T/2, তাহলে এটুকু হচ্ছে T/4। তাহলে প্রবাহটি 0 থেকে শীর্ষ মানে পৌঁছাতে সময়,
পৌঁছাতে সময় টি ইকুয়াল টু T/4। এখন প্রশ্ন হচ্ছে T/4, টি এর মান তো সরাসরি দেওয়া নাই, কিন্তু তুমি তুলনা করেই পাবা। তুলনা করলে এটার সাথে যেটা তুলনা করো, যে আমরা দিক পরিবর্তী প্রবাহের সাধারণ সমীকরণ কি জানি, I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি। তাহলে এই দুইটা তুলনা করে ওমেগার জায়গায় 314 পাবা। তো ওমেগার বদলে আবার কি জানি আমরা, 2π/t সমান 314। তাহলে সুতরাং এখানে একটা টি এর মান পেয়ে যাবা, পরে টি এর মান এখানে বসাই দেবা, দেখবা যে একটা রেজাল্ট হয়ে গেছে। ওকে, তো আজকে আর পড়াবো না। তোমরা এই ধরনের পড়াগুলো বাসায় প্র্যাকটিস করবা, সমস্যা লাগলে আমাকে নক করবা। আগামী সোমবার আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, ততদিন না বাকি জীবনই ভালো থাকো, এই দোয়া করি, এই দোয়া কামনা করে আজকে এখানে পদার্থবিজ্ঞান ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।